হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ইংরেজি গ্রামারের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা 10টি গুরুত্বপূর্ণ ইংলিশ কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ ইংরেজি গ্রামারের 10টি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানতে পারবো। প্রতিটি প্রশ্ন এমসিকিউ টাইপের হবে, তো ওখানে 4টি করে অপশন দেওয়া থাকবে। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে ওই অপশনগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, কোনটি উত্তর হবে না, কেন হবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো আর কথা নয়, আমরা মূল আলোচনায় যাই আর আজকে 10টি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে শিখে নিই। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, কার্স ওয়্যার পার্কড অন ড্যাশ সাইড অফ দ্য স্ট্রিট। অপশন কি আছে? এভরি, অল, ইচ, বোথ। বলো কোনটা হবে। ভিডিওটিকে পজ করো আর ভাবার চেষ্টা করো। ভাবা হয়ে গেছে? ইয়েস। চলো বোঝার চেষ্টা করি। দেখো, এভরি আর অল এই দুটি অপশন এখানে হবে না। কেন হবে না? কারণ এভরি এবং অল এরা দুইয়ের বেশি সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়। দুইয়ের বেশি। আচ্ছা, স্ট্রিট মানে কি? রাস্তা বা পথ, রাইট? আচ্ছা, রাস্তার কটি সাইড হয়? দুটি সাইড হয়, এপার আর ওপার। আর আমরা কি বললাম? যে এভরি এবং অল এরা দুইয়ের বেশি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ওই জন্য এখানে এভরি আর অল হবে না। তাহলে এবার থাকলো কে? বোথ এবং ইচ। এবার বলো বোথ আর ইচ এর মধ্যে কোনটা হবে? দেখো, বোথ এরা উভয় অর্থাৎ দুটি সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়, রাইট? তাহলে এখানে তো বোথ হওয়ার কথা। এটাই তো মনে হচ্ছে তোমাদের। নো, এখানে বোথ হবে না। কেন হবে না? দেখো, বোথ দুই সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়, এই জন্য বোথের পরে যে নাউনটি থাকবে সেটি 100% প্লুরাল নাউন থাকবে। কিন্তু কোশ্চেনে লক্ষ্য করো কি আছে? সাইড সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে এখানে বোথ হবে না। তাহলে কে হবে? ইচ হবে। এখানে ইচ মানে কি? প্রত্যেক। তাহলে বাক্যটি আসলে হবে কার্স ওয়্যার পার্কড অন ইচ সাইড অফ দ্য স্ট্রিট। বোঝা গেল? হ্যাঁ, এখানে যদি সাইডস থাকতো তাহলে কিন্তু আবার বোথ হতো। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বলতাম? যে কার্স ওয়্যার পার্কড অন বোথ সাইডস অফ দ্য স্ট্রিট। কিন্তু যেহেতু সাইড আছে, সাইডস নেই, সিঙ্গুলার ফর্মে আছে, ওই জন্য এখানে ইচ হবে উত্তর। পয়েন্ট ক্লিয়ার? 100%। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। এটি প্রশ্ন। এর উত্তরে 4টা অপশন দেওয়া আছে। ইয়েস আই ডু, ইয়েস আই ডিড, ইয়েস আই ডান, ইয়েস আই হ্যাভ। বলো কোনটা হবে। ভিডিওটি পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে? ইয়েস। চলো বোঝার চেষ্টা করি। নিয়ম হলো যে প্রশ্ন যে টেন্সে থাকবে তার উত্তরও একই টেন্সে দিতে হবে। তাহলে এখানে প্রশ্ন কি আছে? হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, রাইট? আর প্রশ্ন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এর অ্যান্সার এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হওয়া উচিত, তাই কি না? তাহলে ইয়েস আই ডু এটা হবে না, ইয়েস আই ডিড এটাও হবে না, আর ইয়েস আই ডান এটাও হবে। তাহলে অপশন কে থাকলো? ইয়েস আই হ্যাভ। তাহলে প্রশ্নে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই অ্যান্সার দিতে হবে। তাহলে ইয়েস আই হ্যাভ। এখানে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্পোকেন ইংলিশ অর্থাৎ কথা বলার সময় যখন আমরা ইংলিশে কথা বলবো, তখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় পুরো বাক্যে উত্তর না দিয়ে আমরা সংক্ষেপে সেটার উত্তর দিতে পারি, অর্থাৎ শুধু হেল্পিং ভার্ব ব্যবহার করে উত্তর দিতে পারি। যেমন এই ক্ষেত্রে হয়েছে যে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তুমি কি তোমার হোম টাস্ক করেছো? তাহলে তুমি যদি করে থাকো, যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা কি বলবো? ইয়েস আই হ্যাভ। আর যদি উত্তর না হয়, তাহলে আমরা কি বলবো? নো আই হ্যাভন্ট বা আই হ্যাভ নট। বুঝা গেল? তাহলে আই হ্যাভ মানেই হচ্ছে আই হ্যাভ ডান মাই হোম টাস্ক। পয়েন্ট ক্লিয়ার? ইয়েস। চলো তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 3, মাই গ্র্যান্ডমাদার স্টিল ড্যাশ আ ভেরি গুড আই সাইট। অপশন কি আছে? ইজ, হ্যাজ, উইল বি, হ্যাজ বিন। বলো কোনটা হবে। ভিডিওটিকে আবার পজ করো আর উত্তর খোঁজার চেষ্টা করো। খোঁজা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো প্রশ্নটিতে স্টিল শব্দটি ব্যবহার করা হয়েছে। মনে রাখবে, স্টিল যখন কোনো বাক্যে থাকবে সেই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে, রাইট? আচ্ছা, এবার যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে উইল বি হওয়ার কোনো চান্স নেই, উইল বি বাদ। আচ্ছা, এবারে বলো কোনো কিছু থাকা বা আছে এমন অর্থ বোঝাতে আমরা কি ব্যবহার করি? ভার্ব হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এবার অপশনগুলিতে লক্ষ্য করো, ভার্ব হ্যাভ দুটো আছে, হ্যাজ এবং হ্যাজ বিন। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? লক্ষ্য করো, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর না হলে প্যাসিভ ভয়েসে হতে হবে, রাইট? এই বাক্যটি যেটা প্রশ্নে দেওয়া আছে এটি অ্যাক্টিভ ভয়েসেই আছে, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ব্যাপার নেই। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হয়? বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বা ঘটছে এমন অর্থ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, রাইট? তাহলে এখানে উত্তর কি হবে? হ্যাজ উত্তর হবে। তাহলে বাক্যটা হবে মাই গ্র্যান্ডমাদার স্টিল হ্যাজ আ ভেরি গুড আই সাইট, রাইট? চলো কোশ্চেন নাম্বার 4। এবারে কোশ্চেন লক্ষ্য করো, দ্য রিচ ড্যাশ ইজ হ্যাপি। অপশন কি আছে? এম, ইজ, আর এবং হ্যাজ। বলো কোনটা হবে। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রশ্ন কি আছে? রিচ। রিচ কি অ্যাডজেক্টিভ, আর আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে না,
রাইট? আর্টিকেল একমাত্র নাউনের জন্যই ব্যবহৃত হয়। তাহলে এখানে কার আগে বসেছে? রিচের আগে। রিচ কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসেছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন কোনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল চলে আসে তখন ওই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ নয়, ওটা প্লুরাল নাউন হয়ে যায়, গোটা জাতিকে বোঝায়। আর যেহেতু এটা প্লুরাল নাউন হয় তাই তারপরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দ্য রিচ মানে কোনো একজন ধনী ব্যক্তির কথা বলা হচ্ছে না, গোটা ধনী জাতিটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে। এবার বলো এম ইজ আর কোনটা বসবে? অফকোর্স এখানে আর অ্যান্সার হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কারণ অনেকবার চাকরি পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখিয়ে দিই। যদি কোনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল থাকে তাহলে সেই আর্টিকেলটা প্লুরাল নাউন হয়ে যায়, রাইট? কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরে যদি ক্লাস এই শব্দটি যুক্ত থাকে, ধরো দ্য রিচ ক্লাস, দ্য এলিট ক্লাস, দ্য পুয়ার ক্লাস, এরকম যদি থাকে তাহলে তখন কিন্তু ওটা কালেকটিভ নাউন হয়ে যায় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দ্য রিচ আর, কিন্তু দ্য রিচ ক্লাস ইজ। পয়েন্ট ক্লিয়ার? 100%? ভালো লাগছে তোমাদেরকে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো। কেমন লাগছে তোমাদের, ইউজফুল মনে হচ্ছে কিনা কমেন্ট করে জানাও। আর তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও, রাইট? চলো আমরা পরের প্রশ্ন দেখি। এবারে প্রশ্নটি খুব সহজ, লক্ষ্য করো। হিজ বার্থডে ইজ ড্যাশ আগস্ট 20। এখানে অপশন কি আছে? অন, ইন, অ্যাট, অফ। বলো কোনটা হবে? কি আছে? হিজ বার্থডে ইজ ড্যাশ আগস্ট 20, অর্থাৎ তারিখ আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি যে কোনো দিনের নাম বা যদি তারিখ বোঝায় তাহলে তার আগে অন ব্যবহার করতে হয়। আর দিনের উপরে যত সময় আছে, দিনের উপরে মানে দিনের উপরে কি হয়? সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, দশক হতে পারে, শতাব্দী হতে পারে। দিনের উপরে যত সময় আছে প্রতিটি সময়ের ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার করতে হয়। ইন এ উইক, ইন জানুয়ারি, ইন 2020, ইন দ্য লাস্ট ডিকেড, ইন এ সেঞ্চুরি, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তাহলে দিনের নাম আর তারিখের নাম থাকলে অন, আর দিনের উপরে যত সময় আছে ওই ক্ষেত্রে ইন। এখানে আরেকটা জিনিস মনে রাখো, শুধু দিনের নাম নয়, বিশেষ দিনকে রেফার করলেও কিন্তু ওখানে অন ব্যবহার করতে হয়, যেমন অন হার বার্থডে, অন ম্যারেজ অ্যানিভার্সারি, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তাহলে এখানে কি আছে? হিজ বার্থডে ইজ ড্যাশ আগস্ট 20। এখানে তারিখকে বোঝানো হয়েছে, অর্থাৎ 20 আগস্ট, যেহেতু তারিখ বোঝানো হয়েছে তাহলে এখানে কি বসবে? অন ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। এবারে প্রশ্ন লক্ষ্য করো। দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্যাট ড্যাশ মাই ফেভারিট। অপশন কি আছে? এম ইজ আর উইল। প্রথমে বলি এখানে উইল হওয়ার কোনো চান্স নেই। কেন? কেন কি উইল মডালস, আর মডালস একা কখনো ব্যবহার হতে পারে না, মডালসের পরে কোনো না কোনো ম্যান ভার্ব থাকতেই হবে। তাহলে উইল বাদ। এবার থাকলো কি? এম ইজ আর। এবার বলো এমও এখানে হবে না, কারণ এম একমাত্র আই এর সঙ্গে ব্যবহৃত হয়। এখানে সাবজেক্ট কি আছে? ক্যাট, রাইট? তাহলে এম বাদ। এবার থাকলো ইজ না আর, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা আছে অর্থাৎ যে ক্যাট ব্যবহার করা হয়েছে এটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে মনে রাখতে হবে একই নাউনকে বোঝাতে যদি একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে আর্টিকেল শুধুমাত্র প্রথমে ব্যবহার করতে হয়। বোঝা গেল কি বললাম? যে একই নাউনকে বোঝাতে বা একই নাউনের সম্পর্কে বর্ণনা দিতে যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল সবসময় প্রথম অ্যাডজেক্টিভের আগেই বসবে। অর্থাৎ কোনো নাউনের আগে যদি 2-3টি অ্যাডজেক্টিভ থাকে আর আর্টিকেল শুধু প্রথমবারই থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা একটাই নাউনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে নাউনটি আছে ওই নাউন সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্যই তার আগের অ্যাডজেক্টিভগুলি ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো, ক্যাট নাউন, ক্যাটের আগে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটি অ্যাডজেক্টিভ আছে কিন্তু আর্টিকেল প্রথমবারই আছে। তাহলে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুটি অ্যাডজেক্টিভই ক্যাট সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্যই ব্যবহৃত হয়েছে। আর ক্যাট কি? সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে তারপরে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করব। কিন্তু মনে রেখো যদি কোনো নাউনের আগে 2-3টি অ্যাডজেক্টিভ থাকে এবং প্রত্যেকটি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল থাকে তাহলে বুঝে নিতে হবে প্রত্যেকটি অ্যাডজেক্টিভ আলাদা আলাদা নাউনকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই বাক্যটা যদি আবার এইভাবে থাকতো যে দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ক্যাট ড্যাশ মাই ফেভারিট, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আর হয়ে যেত। কেন আর হতো? কারণ দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক, লক্ষ্য করো হোয়াইটের আগেও দা, ব্ল্যাকের আগেও দা, দুবার আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে অফকোর্স এই দুটি আর্টিকেল দুটি পৃথক নাউনকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে আর ব্যবহার করতে হতো। পয়েন্ট বোঝা গেল? কি বললাম? যে একই নাউনের আগে যদি 2-3টি অ্যাডজেক্টিভ থাকে আর আর্টিকেল যদি শুধু প্রথমবারই থাকে তাহলে ওটা সিঙ্গুলার নাউন হবে। কিন্তু ওই নাউনের আগে যদি 2-3টি অ্যাডজেক্টিভ থাকে এবং প্রত্যেকটি অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল থাকে তাহলে বুঝে নিতে হবে প্রত্যেকটি অ্যাডজেক্টিভ আলাদা আলাদা নাউনকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, রাইট? ইয়েস। তাহলে আমরা যদি বলি দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্যাট ইজ মাই ফেভারিট, অর্থাৎ সাদা কালো বিড়ালটি হয় আমার প্রিয়। এখানে সাদা কালো বিড়াল, বিড়াল একটাই, তার গায়ের রং সাদা কালো। কিন্তু যদি বলা হয় দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ক্যাট আর মাই ফেভারিট, তাহলে এখানে কি হলো? যে দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অর্থাৎ সাদা বিড়াল আলাদা আর কালো বিড়াল আলাদা। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, রাইট? বোঝা যাচ্ছে? চলো পরের প্রশ্ন দেখি। এবারে প্রশ্ন লক্ষ্য করো। আইদার দ্য গার্লস অর দ্য সেলসম্যান ড্যাশ রিঙ্গিং দ্য বেল। অপশন কি আছে? এম ইজ আর হ্যাজ। বলো কি হবে?
বুঝতে পেরেছো কি উত্তর হবে? লক্ষ্য করো, হ্যাজ হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ আমরা কি জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ যদি ভার্ব হ্যাভ থাকে তাহলে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। আর এখানে কি আছে? ভিআইএনজি, অর্থাৎ এখানে হ্যাজ হবে না। এবার থাকলো কি? এম ইজ আর, এম হবে না কারণ এম আই এর সঙ্গে ব্যবহৃত হয়, তাহলে থাকলো ইজ এবং আর। এবার বলো কোনটা হবে? আসলে কি আমাদেরকে বাক্যটাতে বুঝতে হবে যে এই বাক্যের মেন সাবজেক্ট কোনটা। কারণ লক্ষ্য করো, আইদারের পরে দ্য গার্লস আছে আর অরের পরে দ্য সেলসম্যান আছে। দ্য গার্লস থার্ড পারসন প্লুরাল, সেলসম্যান থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যদি দ্য গার্লস সাবজেক্ট হয় তাহলে আর হবে কারণ গার্লস প্লুরাল, আর যদি দ্য সেলসম্যান সাবজেক্ট হয় তাহলে ইজ হবে উত্তর। কেন? কেন কি দ্য সেলসম্যান থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? এবার বলো কোনটা হবে? চলো তোমাদেরকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখে দিই। মনে রাখবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং অর, এই শব্দগুলি দ্বারা যদি দুটি নাউন বা দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে এই ক্ষেত্রে সবসময় শেষের নাউনটি মেন সাবজেক্ট হবে এবং তারপরে যে ভার্ব এবং প্রোনাউন ব্যবহার করতে হয় ওই শেষের নাউন অনুসারে ব্যবহার করতে হবে। ভালো করে মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কি বললাম? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং অর দ্বারা যদি দুটি নাউন যুক্ত থাকে তাহলে এই ক্ষেত্রে সবসময় শেষের নাউনটি মেন সাবজেক্ট হয় এবং ওই নাউন অনুসারেই পরে ভার্ব এবং প্রোনাউন ব্যবহার করতে হয়। বোঝা গেল না? চলো একটা এক্সাম্পল লক্ষ্য করো। আইদার দ্য উইমেন অর হার চিলড্রেন হ্যাজ রিটার্নড টু হার দেয়ার হোম। এবার এখানে লক্ষ্য করো, দুই জায়গায় অপশন আছে, প্রথমে হ্যাভ হ্যাজ আর তারপরে হার এবং দেয়ার। বলো কোনটা হবে? যে আইদার এবং অর দ্বারা যদি দুটি নাউন যুক্ত থাকে তাহলে শেষের নাউনটি মেন সাবজেক্ট হবে এবং তারপরে যে ভার্ব এবং প্রোনাউন অবশ্যই শেষের নাউন অনুসারে হবে। তাহলে এই বাক্যটাতে আইদার দ্য উইমেন অর হার চিলড্রেন, মেন সাবজেক্ট কোনটা? হার চিলড্রেন, তাহলে প্লুরাল ফর্মে আছে, রাইট? এবার বলো এই দ্য চিলড্রেনের জন্য হ্যাভ না হ্যাজ কোনটা বসবে? 100% হ্যাভ বসবে, তাই কি না? তাহলে হ্যাভ অ্যান্সার হবে। আচ্ছা, টু হার অথবা দেয়ার হাউস, এখানে কি হবে? হার না দেয়ার? তাহলে আমরা কার পরিবর্তে বসাচ্ছি? চিলড্রেনের পরিবর্তে। চিলড্রেন কি? প্লুরাল, আর যেহেতু প্লুরাল তাহলে কি হবে? এখানে দেয়ার অ্যান্সার হবে। বোঝা গেল? তাহলে কি বললাম? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অর, এই শব্দগুলি দ্বারা দুটি নাউন যুক্ত থাকলে সবসময় পরের নাউনটি মেন সাবজেক্ট হয় এবং তারপরে ভার্ব এবং প্রোনাউন সেই নাউন অনুসারে অর্থাৎ শেষের সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হয়। কিন্তু এই চারটি শব্দ বাদ দিয়ে যদি অন্য কোনো কনজাংশনাল ফ্রেজ দিয়ে যুক্ত থাকে, ধরো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু প্রথম নাউনটা মেন সাবজেক্ট হয়ে যাবে। মনে থাকবে কি বললাম? যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ প্রভৃতি ফ্রেজগুলি দ্বারা যখন দুটি নাউন যুক্ত থাকে ওই ক্ষেত্রে কিন্তু প্রথম নাউনটি মেন সাবজেক্ট হয় এবং ভার্ব ও প্রোনাউন ওই প্রথম সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হয়। এক কথায় মনে রাখো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং অর, এরা বাদ দিয়ে অন্য যে কোনো কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন দ্বারা যদি দুটি নাউন যুক্ত থাকে তাহলে প্রথম নাউনটাই কিন্তু মেন সাবজেক্ট হবে এবং তারপরে যে ভার্ব এবং প্রোনাউন ওই প্রথম সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে। বোঝা গেল না? চলো এটার একটা এক্সাম্পল লক্ষ্য করো। যদি আমরা বলি যে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাজ রিটার্নড টু হিজ স্ল্যাশ দেয়ার স্কুল, তাহলে কি হবে? তাহলে লক্ষ্য করো, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, আর আমরা কি বললাম? যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ প্রভৃতি ফ্রেজ দ্বারা যখন দুটি নাউন যুক্ত থাকবে ওই ক্ষেত্রে প্রথম নাউনটাই কিন্তু মেন সাবজেক্ট হবে। তাহলে এই বাক্যের মেন সাবজেক্ট কে? দ্য টিচার, রাইট? তাহলে এবার বলো দ্য টিচারের জন্য হ্যাভ না হ্যাজ কোনটা বসবে? অবশ্যই সিঙ্গুলার হ্যাজ বসবে, তাই কি না? এবার বলো প্রোনাউন কোনটা হবে? তাহলে হিজ না দেয়ার? অফকোর্স হিজ প্রোনাউন হবে। পয়েন্ট ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল, মনে রাখতে পারলে সারা জীবন কাজে লাগবে। চলো এবার পরের প্রশ্নে আসি। এবারে কি আছে? আই ড্যাশ ওয়াচিং টিভি ফর 3 আওয়ার্স। ভেরি সিম্পল কোশ্চেন। অপশন কি আছে? হ্যাভ বিন, হ্যাড, শ্যাল, ওয়াজ। বলো কোনটা হবে? আচ্ছা, কাদের জন্য এটা সিম্পল? যাদের জানা আছে, না জানা থাকলে তো সবই কঠিন, তাই কি না? তাহলে বলো আই ড্যাশ ওয়াচিং টিভি ফর 3 আওয়ার্স। আমরা কি জানি যে কোনো কাজ কিছু সময় ধরে যদি চলমান অবস্থায় থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রাইট? পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব কি? ভার্ব হ্যাভ প্লাস বিন প্লাস ভিআইএনজি, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড কিছু থাকবে, তারপরে বিন থাকবে আর তারপর সঙ্গে ভিআইএনজি লাগাতে হবে। অপশনে লক্ষ্য করো, ভার্ব হ্যাভ প্লাস বিন একটাই আছে, হ্যাভ বিন। তাহলে ইট ইজ দ্য অ্যান্সার, হ্যাভ বিন হবে এখানে। তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 3 আওয়ার্স। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। চলো সিন্স আর ফর তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে রাখতে হবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে সময়ের উল্লেখ থাকবেই, তাই কি না? আর সময়ের জন্য আমাদেরকে সিন্স অথবা ফর ব্যবহার করতে হয়। তাহলে কোথায় সিন্স আর কোথায় ফর? মনে রাখবে, যদি সময়ের নাম থাকে তাহলে ওই ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হয়, আর যদি সময়ের নাম না থাকে, সংখ্যা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে ফর ব্যবহার করতে হয়। বোঝা গেল না? যেমন ধরো সকাল থেকে, সকালকে একটা বেলার নাম, তাহলে সিন্স মর্নিং। সোমবার থেকে, সোমবার একটা দিনের নাম, তাহলে সিন্স মানডে। জানুয়ারি থেকে, জানুয়ারি একটা মাসের নাম, তাহলে সিন্স জানুয়ারি। তাহলে যদি নাম থাকে তাহলে ওই ক্ষেত্রে সিন্স, আর যদি সংখ্যা থাকে তাহলে ওই ক্ষেত্রে ফর। ফর 3 আওয়ার্স, ফর 3 ডেজ, ফর এ উইক, ফর এ মান্থ, ফর 5 ইয়ার্স, এটসেট্রা এটসেট্রা। মনে থাকবে কি বললাম? সময়ের নাম থাকলে সিন্স আর সময়ের সংখ্যা থাকলে ফর, রাইট? চলো পরের প্রশ্ন দেখি। এবারের প্রশ্ন লক্ষ্য করো, নাথিং বাট দ্য ট্রিজ ড্যাশ দেয়ার। অপশন কি আছে? ওয়াজ, ওয়ার, আর, হ্যাভ।
বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো? বলো সঠিক উত্তর কোনটা হবে? চলো বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই বাক্যের মেন সাবজেক্ট কে আগে এটা বুঝো। যদি সাবজেক্ট খুঁজে পেয়ে যাও তাহলে উত্তর তো অটোমেটিক হয়ে যাবে, রাইট? বলো মেন সাবজেক্ট কে। চলো বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বাট শব্দটি প্রেপোজিশন এবং কনজাংশন উভয়ভাবেই ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে কি করে বুঝবো কখন প্রেপোজিশন আর কখন কনজাংশন? সিম্পল ওয়ে, মনে রাখো, বাট মানে যদি কিন্তু হয় তখন বাট কনজাংশন হয়ে যায়, কিন্তু বাট মানে যদি ছাড়া বোঝায়, ব্যতীত বা ছাড়া, অ্যাকসেপ্ট, তাহলে ওই ক্ষেত্রে বাট প্রেপোজিশন হয়ে যায়। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো। দ্য ম্যান ইজ রিচ বাট আনহ্যাপি। লোকটি ধনী কিন্তু সুখী নয়। এখানে বাট কি? কনজাংশন। কেন? কারণ এখানে বাট মানে কিন্তু চলে এসছে। কিন্তু আমরা যদি বলি নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট রোহান, সেখানে রোহান ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। এখানে বাট মানে কি চলে আসলো? ছাড়া। আর আমরা কি বললাম? যখনই ছাড়া বা ব্যতীত বোঝাবে তখন বাট প্রেপোজিশন হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করো, নাথিং বাট দ্য ট্রিজ ড্যাশ দেয়ার, এটাই তো কোশ্চেন আমাদের। আচ্ছা, এখানে তাহলে বাট কি? বাক্যটার অর্থ কি? সেখানে গাছ ছাড়া আর অন্য কিছু ছিল না। তাহলে এখানে বাট মানে ছাড়া আসছে, তাহলে বাট হচ্ছে প্রেপোজিশন। এতটুকু তো বোঝা গেছে, কোনো ডাউট? ইয়াস। তাহলে এখানে বাট প্রেপোজিশন। আর আমাদের মনে রাখতে হবে, প্রেপোজিশনের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে ওটা প্রেপোজিশনের অবজেক্ট হয়। তাহলে বাক্যটাতে কি আছে? বাট দ্য ট্রিজ। তাহলে এখানে দ্য ট্রিজ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে বাট প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে দ্য ট্রিজ। তোমাদের মনে রাখতে হবে যে অবজেক্ট কিন্তু দুটো পার্টস অফ স্পিচের হয়। কার কার হয়? ভার্বের অবজেক্ট হয় এবং প্রেপোজিশনের অবজেক্ট হয়। তাহলে এবারে এসো, বাট প্রেপোজিশন আর দ্য ট্রিজ প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে বেঁচে থাকলো কে? নাথিং। তাহলে নাথিং হচ্ছে এই বাক্যের মেন সাবজেক্ট। আচ্ছা, এবার নাথিং সিঙ্গুলার না প্লুরাল? তাহলে মনে রাখো, সামথিং, এনিথিং, সামবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান, এই ধরনের প্রোনাউন অলওয়েজ সিঙ্গুলার হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এবারে বলো কোনটা হবে? আর হবে না, ওয়্যার হবে না, বাদ। এবার থাকলো ওয়াজ আর হ্যাজ। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে কোনো কিছু থাকা অর্থে হ্যাভ ব্যবহার করা হয়, তাহলে এখানে হ্যাভ, হ্যাজ এগুলোও হবে না। তাহলে থাকলো কে? ওয়াজ। বাক্যটা হবে নাথিং বাট দ্য ট্রিজ ওয়াজ দেয়ার। পয়েন্ট ক্লিয়ার? সবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ভালো লাগছে তোমাদের? যারা এখনো লাইক করোনি, লাইক করো ভিডিওটা। হ্যাঁ, কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লাগছে। আর তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকলে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। চলো নেক্সট কোশ্চেন। এবারে লক্ষ্য করো, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি লেখা আছে? ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার। অপশন কি আছে? ইজ, আর, হ্যাভ, হ্যাজ। বলো কোনটা হবে? ভিডিওটিকে পজ করো আর উত্তর খোঁজার চেষ্টা করো। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। দেখো, লক্ষ্য করো, এখানে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার, অর্থাৎ এখানে থাকা না থাকার কোনো বিষয় নেই, সুতরাং এখানে হ্যাভ হ্যাজ হবে না। কারণ আমরা কি জানি যে হ্যাভ হ্যাজ জেনারেলি হেল্পিং ভার্ব হিসাবে পারফেক্ট টেন্সে বসে, আর ম্যান ভার্ব হিসাবে কোনো কিছু থাকা, খাওয়া বা পান করা, সময় কাটানো এমন অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। এখানে এই ধরনের কোনো সেন্স নেই, সুতরাং এখানে হ্যাভ হ্যাজ হবে না। এবার থাকলো কে? ইজ এবং আর। তাহলে কোনটা হবে? ভেরি সিম্পল স্যার, ইজ হবে, রাইট? কারণ আমরা এতদিন এটাই শিখে এসেছি, ব্রেড অ্যান্ড বাটার ইজ, তাই কি না? মোটেও নয়। মনে রাখবে, দুটি সিঙ্গুলার নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যায় তখন সেটা প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসে। যেমন রোহান অ্যান্ড সোহান, ইজ প্লেইং আর প্লেইং? 100% আর প্লেইং। শুধু রোহান থাকলে ইজ প্লেইং, শুধু সোহান থাকলে ইজ প্লেইং, কিন্তু রোহান অ্যান্ড সোহান যখন দুজন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে তখন এটা প্লুরাল হয়ে গেল এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং ওরা যদি একে অপর থেকে অবিচ্ছেদ্য হয়, আনসেপারেবল হয়, তাহলে ওই ক্ষেত্রে ওরাকে সিঙ্গুলার ধরা হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট লাঞ্চ। ভাত এবং তরকারি হচ্ছে আমার প্রিয় লাঞ্চ, রাইট? তাহলে এখানে রাইস এবং কারি, ভাত এবং তরকারি, এটা অবিচ্ছেদ্য অংশ, তাই কি না? তাহলে এটাকে সিঙ্গুলার ধরা হয়। আমরা আবার বলতে পারি ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু ইজ হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। কেন কি? এখানে ব্রেড অ্যান্ড বাটার এটা ইনসেপারেবল, কারণ যারাই ব্রেড খায় তারা বাটার লাগিয়েই খায়, তাই কি না? কিন্তু আমাদের এই প্রশ্নটাতে কি আছে? ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার, এখানে বিক্রি করা হয় বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু ব্রেড অ্যান্ড বাটার ইনসেপারেবল নয়, অবিচ্ছেদ্য নয়, কারণ যার ব্রেড প্রয়োজন সে ব্রেড কিনে নিয়ে যাবে, যার বাটার প্রয়োজন সে বাটার কিনে নিয়ে যাবে, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর হবে। বুঝা গেল কি বললাম? দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। নেক্সট, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং ওরা যদি অবিচ্ছেদ্য হয় তাহলে ওই ক্ষেত্রে ওরাকে সিঙ্গুলার ধরা হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমাদের প্রশ্নটিতে ব্রেড এবং বাটার বিক্রি করার কথা বলা হয়েছে, তাহলে এখানে এরা সেপারেবল, এরা অবিচ্ছেদ্য অংশ নয়, কিন্তু ওই জন্যই এখানে আর ব্যবহার করা হবে। পয়েন্ট ক্লিয়ার? সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই ছিল 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মাধ্যমে আমরা 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের কনসেপ্ট জানতে পারলাম, রাইট? আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে থাকবে। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা এই ধরনের ইংরেজি গ্রামার শিখতে চাও, আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে এই ধরনের
গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট নিয়ে রেগুলার ভিডিও পোস্ট করা হয়, ওই ভিডিওগুলি দেখতে পারো। এবং যারা ইংরেজি গ্রামার প্র্যাকটিস করতে চাও, আমাদের এই চ্যানেলের যে কমিউনিটি, ওই কমিউনিটিতে প্রতিদিন সকাল 6:30টায় একটি করে মাল্টিপল চয়েস কোশ্চেন পোস্ট করা হয়। তোমরা ওই কোশ্চেনগুলি সলভ করার মাধ্যমেও তোমাদের গ্রামার প্র্যাকটিস করতে পারো। Right? Meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.